আসন্ন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, রেলের আরপিএফ, রেলের গ্রুপ ডি এনটিপিসি বা ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কোনো পরীক্ষাকে লক্ষ্য করে এই ব্যাচে আমরা অনেকগুলো টপিকে ক্লাস করেছি, কিন্তু জেনারেল স্টাডিজ প্র্যাকটিস সেট সেই অর্থে এখনো পর্যন্ত অনেকদিন ডিসকাস হয়নি। যে প্র্যাকটিস সেট, জেনারেল স্টাডিজ বলতে আমরা কি বুঝি? জেনারেল স্টাডিজ বলতে হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব মেশানো। ঠিক আছে? আমার টার্গেট থাকবে পরীক্ষাগুলোর আগে অন্তত 20খানা প্র্যাকটিস সেট ডিসকাস করা, প্রতিটা প্র্যাকটিস সেটে 50টা করে কোশ্চেন থাকবে, প্রায় 1000টা করে কোশ্চেন আলোচনা করা। তোমরা একটা খাতা রেডি রেখো, যেখানে প্রতিটা কোশ্চেন যখন ডিসকাস করবো একটু ওয়ান লাইনার করে রেডি করে নিও, তাহলে একটা দিনের শেষে নোট হিসাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আজকের টপিক বা আজকের যে কোশ্চেনগুলো বেশ টাফ টপিক, সহজ বলবো না। দেখো পারা যায় কিনা, দেখো পারা যায় কিনা। চল, আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। লজ্জাবতী উদ্ভিদে যে চলন লক্ষ্য করা যায় তা হলো সিসমোনাস্টিক চলন। সিসমোনাস। সিসমোনাস্টিক। তাহলে দেখো এই এই ন্যাস্টি চলন বলতে কাকে বুঝি? আমি চলনের টপিক আমি ডিসকাস করব ডিটেলসে, কিন্তু চলনের রেকর্ডিং আমার ক্লাস রয়েছে, তার আগে যদি তোমরা দেখে নিতে পারো, রেডি করে নিতে পারো। তবে এই যে উদ্ভিদে যে চলন, এটা কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই টপিক চলন, ন্যাস্টিক চলন, তার মধ্যে কোনো বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা উদ্ভিদ অঙ্গের সঞ্চালন তো হয় না, অ্যাকচুয়ালি মুভমেন্ট বা বৃদ্ধি পাওয়া, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ন্যাস্টি চলন। ঠিক আছে? এবার কোনো টাচ বা কোনো একটা জড়পদার্থ বা মানুষের হাত বলি, কোনো কিছু যদি টাচের প্রভাবে বা একটা সংস্পর্শের প্রভাবে যদি উদ্ভিদ দেহের চলন ঘটে, তাহলে তাকে কি বলা হয়? সিসমোনাস্টি বলা হয়। যার বাস্তবিক এক্সাম্পল কি? যার বাস্তবিক এক্সাম্পল হচ্ছে লজ্জাবতী গাছ। হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের সঙ্গে যুক্ত ছিলেন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটা টপিক প্রত্যেকে নোট ডাউন করে অ্যান্সার বলার আগে, যে বিখ্যাত ব্যক্তিত্ব, এই বিখ্যাত ব্যক্তিত্ব দিয়ে কিন্তু যে অনেক প্রশ্ন আছে। এই বিখ্যাত ব্যক্তিত্ব টপিকটা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। কিরকম? কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত, কোন নাট্যকার কোন নাটকের সঙ্গে যুক্ত, কোন নৃত্যশিল্পী কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত, বা এই ব্যক্তিটি কিসের সঙ্গে যুক্ত? খেলাধুলা, চিত্রশিল্পী, থিয়েটার আর্টিস্ট, না অন্য কিছু? তো এরকম কোশ্চেন কিন্তু আসে। চল অ্যান্সার থেকে যাওয়া যাক। সংযুক্তা পানিগ্রাহী কি হবে? ওডিসি। ওড়িশি। সুন্দর অ্যান্সার, পারফেক্ট, ওড়িশি। উনি কিন্তু পদ্মশ্রী, উনি কিন্তু পদ্মশ্রী। 1975 সালে উনি পদ্মশ্রী পুরস্কার পান। ঠিক আছে? নেক্সট। ছোট যা বলবো না ছোট ছোট করে লিখে রেখো একটা খাতায়, দেখো টপিক রেডি হচ্ছে কিনা। নেক্সট কোশ্চেন দেখে নাও। দেখো, কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে কি বোঝায়? কোনো বস্তুর আভ্যন্তরীণ শক্তিকে ইংলিশে বলা হয় ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। একটা টার্মটাও ইউজ করা হয়। 11-এর কেমিস্ট্রিতে আছে, দেখো কতটা কঠিন জিনিস। এখন অবশ্য এনসিআরটি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের 9-10-এও রয়েছে। বলতে আমরা কি বুঝি? বলতে কি বোঝা হয়? অপশন বস্তুর অনুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি। আচ্ছা, অণুগুলির স্থিতিশক্তি গতিশক্তির সমষ্টি। অণুগুলির বলছো? দেখো দুটো অপশন আছে, একটা হচ্ছে বস্তুটির আর একটা বস্তুটির অণুগুলির। এই অণুগুলির টার্ম কথাটা এখানে এক্সট্রা রয়েছে। কি মনে হয় কোনটা হবে? বস্তুটির হবে না বস্তুটির অণুগুলির হবে? কি মনে হয়? একদমই তাই, ঠিকই বলেছো। যেহেতু আভ্যন্তরীণ শক্তি বা আন্তঃশক্তি কথা যখন বলা হচ্ছে, এক্ষেত্রে অ্যান্সার বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টিকেই সেই বস্তুটির ইন্টারনাল এনার্জি বলা হয় বা আন্তঃশক্তি বলা হয়। ঠিক আছে? জাস্ট আন্তঃশক্তি ড্যাশ দিয়ে লিখে রাখো বস্তুর অণুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি। ক্লিয়ার? চল পরে কোশ্চেন, সহজ কোশ্চেন। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? আমি কিন্তু টপিকটা লিখিয়েছিলাম ক্লাসে, বা জানা হয়েছে প্রত্যেকে। কি হবে? ওয়েলেসলি। ওয়েলেসলি। ওয়েলেসলি, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। হ্যাঁ কি না? এবার একটা জিনিস জানার প্রয়োজন, এই টপিক থেকে কিরকম প্রশ্ন আসে, যে 1757 সাল থেকে একদম 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশ পিরিয়ড, সেই লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ
থেকে একদম চক্রবর্তী রাজা গোপালাচারী বা তার আগে লর্ড মাউন্টব্যাটেন পর্যন্ত যে ভাইস রয় গভর্নর জেনারেল যে সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সে কোন ভাইস রয় বা কোন গভর্নর জেনারেল আমলে কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, এটা কিন্তু কম্পিটিটিভ এক্সাম যে কোনো পরীক্ষা দাও উল্লেখযোগ্য একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন দাও। কিভাবে কঠিন টাইপের কোশ্চেন আসে, দিতেই পারে এই টাইপের কোশ্চেন। কে হাল্লাবোল নাটকটি রচনা করেন? জানলে পারবে, না হলে পারবে না। 99% স্টুডেন্ট এরকম অ্যান্সার করতে পারে না। বুঝতে পারলে? হাল্লাবোল এটা হচ্ছে রচনা করেন সফদর হাজমি। লিখে রাখো, জাস্ট লিখে রাখো, হাল্লাবোল নাটকটি রচনা করেন সফদর হাজমি। ঠিক আছে, হ্যাঁ কি না? মানে ইনি হচ্ছে একটা মানে মানে কি বলবো, একটা রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছিল 1989 সালে জাতীয় কংগ্রেসের দ্বারা। একটা উনি 89 সালের দিকে একটা মানে বিভিন্ন নাটকের মাধ্যমে একটা সামাজিক প্রেক্ষাপটের কথা বলতেন। উনি হচ্ছে রাজনৈতিক গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন 1989 সালের দিকে। ঠিক আছে, চল পরে কোশ্চেন, লাইফ সায়েন্স থেকে কোশ্চেন পড়া উচিত। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হতে পারে, কি রোগ হয়? থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে গ্রেপস বর্ণিত রোগ। কি হবে? কম ক্ষরণে, কম ক্ষরণে ভালো করে দেখো, কম ক্ষরণে কি হতে পারে? মিক্সিডিমা, গ্রেপস বর্ণিত রোগ, এক্স গ্রেপস অপথ্যালমিক বর্ণিত রোগ। গলগন্ড, গলগন্ড। দেখো একটা জিনিস দেখো, আমাদের দুটো কথা কিন্তু গুরুত্বপূর্ণ বায়োলজি কেন, আমাদের শরীরের ক্ষেত্রে, যে কোনো জিনিসের ক্ষেত্রে। একটা হচ্ছে হাইপার আর একটা হচ্ছে হাইপো। এই হাইপার আর হাইপো দুটোই কিন্তু প্রবলেমেটিক। ওকে, অর্থাৎ কোনো জিনিস যদি বেশি নিশ্চিত হয় সেটাও সমস্যা করে, কোনো জিনিস যদি কম নিশ্চিত হয় তাও সমস্যা করে। এক্ষেত্রে কম ক্ষরণে, কম ক্ষরণে কি হয়? কম ক্ষরণ, ভালো করে শুনো, কম ক্ষরণ যদি মানে থাইরয়েড গ্রন্থি যদি পর্যাপ্ত পরিমাণে থাইরক্সিন হরমোন উৎপাদন করতে না পারে, তখন কি হবে? ভালো করে শোনো, সেই সময় না প্রথমেই কি হয়, প্রথমেই হচ্ছে ওই গ্রন্থি ফুলে ওঠে, যার কারণে গলগণ্ড রোগ হয়। অপশান 4। ওকে, চল। স্যার অধিক ক্ষরণে দেওয়া ছিল। না, অধিক ক্ষরণে গলগণ্ড হতে পারে যদি মানে খুব এক্সট্রা অ্যামাউন্টে ক্ষরণ হয়, কিন্তু যদি কম হয়, নর্মালি যদি থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয়, তার দরুন কিন্তু গলগণ্ড রোগ হয়। নোট ডাউন করে রাখো, কম ক্ষরণে গলগণ্ড রোগ হয়। আবার যদি অত্যাধিক পরিমাণে ক্ষরিত হয় তখনও গলগণ্ড হয়। ঠিক আছে, কিন্তু আর মেনলি ফর গলগণ্ড স্যার রোগের মেনলি ওয়েট করো, গলগণ্ড রোগের পরবর্তী এফেক্ট হিসাবে আমরা গেবস বর্ণিত রোগ বলতে পারি। তবে থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কিন্তু গলগণ্ড রোগী হয়। ঠিক আছে, যদি কোনো যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে পাঠিও, আমি তোমাকে দেখি মানে পাঠাবো যে না, ব্যাপারটা স্যার আমি ওই 9-10 জীবন বিজ্ঞান তো পড়াই, তো সেই জন্য বলা হচ্ছে যে গ্রেপস বর্ণিত রোগ ওই গলগণ্ড রোগ অধিক ক্ষরণের ফলে হয়ে থাকে, কারণ আপনার ওই হ্যাঁ, এখানে যখন একটা ওই কথা কিন্তু থাইরয়েড। ইম্পর্টেন্ট, অত্যাধিক। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, অত্যাধিক, অত্যাধিক। অত্যাধিক। ঠিক আছে, সেটাও একটা বিশেষ অস্বাভাবিকতা। নর্মালি হচ্ছে মনে রাখবো এটা এটা মানে ব্যাপার, যখনই যে কম ক্ষরণ যদি বলা হয়, কম ক্ষরণ বলা হয় যে একদম মানে থাইরক্সিন হরমোন যে T2 T3 T4 খরচ হচ্ছে মানে ক্ষরণ হচ্ছে না, তখন কিন্তু প্রথম সিমটম সেটা হচ্ছে গলগণ্ড মানে স্ফীত হওয়া, মানে ওই গ্রন্থি মানে ফুলে ওঠে, স্ফীত হয়। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ওকে, চল চল নেক্সট। মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের ডাক দিয়েছিল? বলা যায় 1940। কত কত? 1940। 1940, পারফেক্ট অ্যান্সার, 1940। প্রথম পৃথক পাকিস্তান রাষ্ট্রের যে আহ্বান বা ডাক এসেছিল 1940 সাল হচ্ছে। চল নেক্সট। জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? দেখো এই কোশ্চেনগুলো কিন্তু খুব সমস্যা তৈরি করে। এই নাটক থিয়েটারের কোশ্চেন কিন্তু আমাদের সেই অর্থে কোনো বইয়ে কোনো মেটেরিয়ালও পাওয়া যায় না, এগুলো একটু মানে ক্রিটিক্যালি কোশ্চেন।
কেউ বলতে পারবে? মানে নলেজ থাকলে বলতে পারা, মানে বলবো না যে বলা উচিত, মানে একদম আশা করছি, কিন্তু এটা একটা কি বলবো, মানে একটা চাইনিজ গল্পে সেখানে কৃষকদের দুর্দশা করা হয়েছিল, দেখানো হয়েছিল। এটা হচ্ছে বিখ্যাত নাটক, যেটা হচ্ছে অরুণ মুখার্জি পরবর্তী ক্ষেত্রে বাংলা পুরোপুরি নিজের অনুবাদ করে। এখানে অ্যান্সার কি হবে বলতো? অ্যান্সার হচ্ছে অরুণ মুখোপাধ্যায়। ঠিক আছে, অরুণ মুখোপাধ্যায়। অ্যাকচুয়ালি গল্পটা ছিল চৈনিক গল্প বা চাইনিজ গল্প, সেখান থেকে তার প্রেক্ষাপট ভারতের বা বাংলার প্রেক্ষাপটের সঙ্গে মিশিয়ে কৃষক দুর্দশা নিয়ে একটা বিখ্যাত নাট্যকার, বিখ্যাত নাটকটা তৈরি হয়েছিল বাংলা নাট্যকার বিখ্যাত অরুণ মুখোপাধ্যায়ের হাত ধরে। দেখো এই টাইপের কোশ্চেন যথেষ্ট কঠিন কোশ্চেন। সার্চ এ লং জার্নি গ্রন্থটির রচয়িতাকে কোশ্চেন আসে, কোশ্চেন আছে। বুকস অ্যান্ড অথার, এটা কম্পিটিটিভ এক্সামের খুব প্রিয় টপিক। বুকস অ্যান্ড অথার, তোমরা আজকের ক্লাস শেষ হলেই দেখো আমি বই বলি, বই সাজেস্ট করি, কিন্তু তোমরা যদি কিছু না একটা সার্চ করো যে বুকস অ্যান্ড অথার পিডিএফ ফর কম্পিটিটিভ এক্সাম, অন্তত 10-12টা পিডিএফ বেরোবে, যে কোনো একটা পিডিএফ ডাউনলোড করো, সেটাকে নিয়ে পড়তে থাকো বা খাতা তুলে পড়তে থাকো। বুকস অ্যান্ড অথার ইম্পর্টেন্ট একটা টপিক। কি হবে? সার্চ এ লং জার্নি, বইটির লেখককে, বইটির লেখককে বলা যাবে? লিখে রাখো রোহিন্টন মিস্ত্রি। অপশান 4 রোহিন্টন মিস্ত্রি। কঠিন কোশ্চেন, জাস্ট লিখে রাখো সার্চ এ লং জার্নি ড্যাশ দ্য রোহিন্টন মিস্ত্রি। নেক্সট কোশ্চেন, বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সাথে যুক্ত? দেখো এখানে অপশন অনুযায়ী যুক্ত ছিলেন কথাটা হবে, তাও অ্যান্সার বলো অপশন দেখে। স্যার রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, তাও স্পেলিংটা ভুল আছে, রিয়াল মাদ্রিদ। দেখো রিয়াল মাদ্রিদে উনি মোটামুটি 2017-18 সাল পর্যন্ত উনি খেলতেন। তারপরে কিন্তু ওনার মানে হয়, উনি দল বদল করেন। রিয়াল মাদ্রিদ পরবর্তী ক্ষেত্রে জুভেন্টাস, এবং জুভেন্টাসের পর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে বর্তমানে উনি সৌদি আরবের আল নাসাফে খেলছে। তো যদি অপশন অনুযায়ী দেখো তো রিয়াল মাদ্রিদ অ্যান্সার, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে বর্তমানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সঙ্গে যুক্ত, তখন হবে সৌদি আরবের আল নাসাফ এফসি। ওকে, চল নেক্সট কোশ্চেন, সহজ কোশ্চেন। বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোন, দেবাশিস খুব তাড়াতাড়ি। অক্সিন। জি, বীজহীন, বীজহীন ফল, বীজহীন ফল কি হবে? একদমই তাই, অক্সিন। এবার এটাকে পার্থেনোকার্পি বলে। পার্থক্য করবে। অক্সিনের রাসায়নিক নাম? ভেরি গুড, পারফেক্ট, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সুন্দর, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, ফুলের ওপর স্প্রে করা হয়। ওকে, চল নেক্সট। ডেঞ্জার, এটি কার বিখ্যাত অ্যালবাম? ডেঞ্জার, এটি কার বিখ্যাত অ্যালবাম? কোশ্চেনের টপিক টাইপ দেখেছো কিরকম কোশ্চেন? তবে বলবো না যে এটা পিএসসি ক্লার্কশিপে আসবে বলে, এটা একটু রেলের কোশ্চেনের ধরন হতে পারে, বা ডাব্লিউবিসিস তো এগুলো আসে, হুবহু আসে, মিসেলিনিয়াস পরীক্ষা এগুলো তো আসেই, করতেই হবে। বলা যাবে ডেঞ্জার কার অ্যালবাম? বলা যাবে? লিখে রাখো হ্যালি বেলাফেল্ড। অপশান 4 হ্যালি বেলাফেল্ড। একটু লিখে রাখো ডেঞ্জার ব্যাকেটে অ্যালবাম বলে ড্যাশ লিখে রাখো হ্যালি বেলাফেল্ড। তো এগুলো একটু যতটা পারা যায় নোট ডাউন করে রাখা ভালো, পরীক্ষায় এলে অহেতুক আন্দাজে না করে স্কিপ করে দেওয়া ভালো। চল, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম পারবে? অনেকেই পারবে, তাড়াতাড়ি। টায়ালিন ছাড়া আর কি বর্তমান? টায়ালিন ছাড়া আর কি বর্তমান? বলো বলো বলো। মল্টোজ। ওকে ওকে, অসুবিধা নেই। এবার বলতে পারবে টায়ালিনের কাজ কি? স্যার এই গ্লুকোজকে শ্বেতসারে পরিণত। ভেরি গুড, পারফেক্ট। গ্লুকোজকে বা কার্বন জাতীয় খাদ্যকে শ্বেতসার বা স্টার্চ বা শ্বেতসারে পরিণত করে। ঠিক আছে, চল 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 নেক্সট দেখে নাও এটা পারা যায় কিনা। নিম্নলিখিত দের মধ্যে কোন ব্যক্তিত্ব কর্ণাটক রাজ্যের লোকায়ুক্ত? বলা যাবে? দেখো ভালো করে শুনে রাখো, এটা একটু মানে ন্যাশনাল এর লেভেলের কোশ্চেন, মানে এসএসসি পরীক্ষা বা রেল ছাড়া আসার সম্ভাবনা খুব একটা নেই। এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কি করে মনে থাকবে? হ্যাঁ, এটা হচ্ছে মনে রাখা খুব ডিফিকাল্ট,
কারণ এই মানে কর্ণাটকের লোকাউত্ত এটা আমাদের ক্ষেত্রে এটা বলা মানে খুব ডিফিকাল্ট। আর এটা অ্যান্সার একটু শুনে রাখা প্রয়োজন যে এর মধ্যে কোনোটিই নয়, এর মধ্যে কোনো ব্যক্তি কর্ণাটকের লোকাউত্ত বর্তমানে নয়। অ্যান্সার হবে যে ভাস্কর রাও, লিখে রাখতে পারো। তবে এগুলো কিন্তু এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মতো প্রত্যেকটা পরিবর্তন হয়, নোট ডাউন করার প্রয়োজন নেই, ঠিক আছে? এরকম কোশ্চেন মাঝে মাঝে দেয় কারেন্ট অ্যাফেয়ার্স টাইপ, যে কোন রাজ্যের কে কোন পদে নিযুক্ত। তো কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বর্তমানের পদসমূহ। বর্তমান পদ, বিশেষ করে এই যে বর্তমান মিনিস্ট্রি গঠিত হলো, খুব একটা মন্ত্রিসভা পরিবর্তন রদবদল হয়নি খুব একটা, কেন্দ্রীয় ক্ষেত্রে বলছি, তবু একটা কে কোন দপ্তর সামলাচ্ছে, কে বিশেষ বিশেষ রাজনীতিবিদরা কোন কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছে, উল্লেখযোগ্য কোন কোন রাজনীতিবিদ কোন কেন্দ্রে পরাজিত হয়েছে, এগুলো কিন্তু কোশ্চেন আসে। কারণ গত 2020 সালের যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল, 19 সালের যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল, সেখানে কোশ্চেন ছিল রাহুল গান্ধী কোন কেন্দ্র থেকে জয়লাভ করেছে 2019-এর লোকসভা ভোট অনুযায়ী। উনি গত বছর একটা কেন্দ্রে জিতেছিল, একটা কেন্দ্রে হেরেছিল, তো কোনটা জিতেছিল সেটা ইম্পর্টেন্ট নয়, কোনটা হেরেছিল সেটা, মানে কোনটা জিতেছিল সেইটা কোশ্চেন, হেরেছিলটা কিন্তু নয়। বুঝতে পেরেছিল? তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখা প্রয়োজন। দেখো, ভালো কোশ্চেন কি বলেছে দেখো, আগে জিনিসটা পড়ে নাও, তারপর অপশানে যাব। ভারতকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? তার কারণ হিসাবে 4টি উক্তি দেওয়া আছে, তার মধ্যে কোন উক্তিগুলি ভুল? উক্তিগুলি ভুল? আচ্ছা দেখা যাক কোন উক্তিগুলি ভুল বলেছে। আচ্ছা দেখা যাক। দেখো, অপশান এ, পারদ তাপের সুপরিবাহী, পারদ কাঁচের গায়ে লেগে থাকে না, পারদের আপেক্ষিকতা খুব বেশি, পারদ তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়তে থাকে। এর মধ্যে কোনটা ভুল? ওই আপেক্ষিক তাপটা বেশি। একদমই তাই, একদমই তাই, এইটাই ভুল, বাকিগুলো কারেক্ট। ওই কারণেই কিন্তু পারদকে ইউজ করা হয়। পারদের যদি তাপের সুপরিবাহী না হতো, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেত না, আমরা বুঝতেও পারতাম না। কাঁচের গায়ে লেগে থাকলে দেখতে অসুবিধা হতো, আর সমানভাবে না বাড়লে যদি কোনো বহিস্থ কোনো শর্ত সাপেক্ষ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমাদের প্রপার মেজারমেন্ট পাওয়া সম্ভব হবে না। হচ্ছে, চল পরে কোশ্চেন দেখে নাও। এটা সহজ কোশ্চেন আশা করি। নেক্সট কোশ্চেন সহজ কোশ্চেন, ম্যালেরিয়া জীবাণুর আবিষ্কারক। তাহলে আরেকটা টপিক তোমরা পেলে, স্যার রোনাল্ড রস। কি হবে? রোনাল্ড রস। একদমই তাই, রোনাল্ড রস। এবার বলা যাবে এই রোনাল্ড রস কোন শহরে বসে এই ম্যালেরিয়া রোগের জীবাণু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন? কলকাতা। কলকাতা। কলকাতা কলেজ স্ট্রিটের কাছে ওনার, এখনো যদি কেউ যাও দেখতে পাবে, কলেজ স্ট্রিট থেকে সামান্য শ্যামবাজারের দিকে যা বিধান সরণি ধরে হাঁটলেই রোনাল্ড রসের বিখ্যাত বিল্ডিং এখনো রয়েছে। হয়েছে, চলো 1902 সাল। নেক্সট কোশ্চেন দেখো, কঠিন কোশ্চেন এগুলো, এগুলো কত পড়লে পারা যাবে নিজেরাই বুঝতে পারছো, তো এগুলোকে চাইলে অ্যাভয়েড করতে পারো। নাথবতী অনাথবধ, নাথবতী অনাথবধ নাটকটি কে পরিচালনা করেন? বলা যাবে? লিখে রাখো, জানি। না না না, দেখো ভুলেও কিন্তু মানে এগুলোকে স্কিপ করবে, তো এগুলো মানে এগুলো করে নেগেটিভ ডেকে আনবে না। অপশান 2 সাউলি মিত্র। বুঝতে পারলে? দেখো 100 পেতে হবে বা 90 পেতে হবে, এটা কম্পিটিটিভ এক্সামের কিন্তু রুল নয়, কাট অফ ক্লিয়ার করার নিয়ম। ওকে, চলো নেক্সট দেখে নাও। বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস কার ছদ্মনাম? বলতে পারবে? হবে, লিখে নাও। জেন অস্টিন ছদ্মনাম না, অ্যাকচুয়ালি কাজ হিস্ট্রি এরকম কথাটা ঠিক। লিখে নাও অপশান 4 জেন অস্টিন। নেক্সট, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখককে? অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কার অটোবায়োগ্রাফি কি, এটা কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ভালো একটা টপিক। বলা যাবে আর কে নারায়ণ, নীরজ চন্দ্র চৌধুরী, আর কে লক্ষ্মণ, রাজমোহন গান্ধী। কি হবে? নীরজ চন্দ্র চৌধুরী। একদমই তাই, ভেরি গুড, পারফেক্ট, নীরজ চন্দ্র চৌধুরী। নীরজ চন্দ্র চৌধুরী, সুন্দর। দেখো জানলে তবেই কিন্তু অ্যান্সার করবে, না হলে করার দরকার নেই। হচ্ছে, চল চল চল, উনি কিন্তু তৎকালীন বাংলায় এসে জন্মগ্রহণ করেন।
এটাও ভালো প্রশ্ন, আমি কিন্তু টপিক ওয়াইজ লিখেছিলাম, কেউ রেকর্ডিং চাইলে আমি পাঠাতে পারি। আংশিক মূল পরজীবী হলো কোন গাছের এক্সাম্পল? স্যার চন্দন গাছ। চন্দন গাছ। সুন্দর 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 সুন্দর, পারফেক্ট অ্যান্সার, চন্দন গাছ, চন্দন গাছ। পরে কোশ্চেন চলো দেখে নাও, ভূগোলের কোশ্চেন। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলে? সে মরুস্থলী। কি বলে? মরুস্থলী, পারফেক্ট অ্যান্সার। রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী। লিখে রাখো, এটা কিন্তু আমার ভূপ্রকৃতি ক্লাসের নোট ডাউন করানোই আছে। নেক্সট কোশ্চেন, এটাও ভালো। গ্লিসারিন তরলের প্রতিসারাঙ্ক মধ্যে একটি কাঁচদণ্ড যার প্রতিসারাঙ্ক H2 ডুবিয়ে রাখলে আর সেটি দেখতে পাওয়া যায় না, এখান থেকে আমরা কি বলি? দেখো, দুটো প্রতিসারাঙ্ক বলা আছে, তরলের প্রতিসারাঙ্ক H1, কাঁচদণ্ডের প্রতিসারাঙ্ক H2, তার রেসপেক্টে কি বলা যায়? তার রেসপেক্টে কোনটা সঠিক? সে অপশন 3। দেখা যাচ্ছে না, তাহলে কোনটা সঠিক? একদমই কারেক্ট, দুটো প্রতিসারাঙ্ক পরস্পরের সঙ্গে সমান। সুন্দর সুন্দর, এই তো, ভেরি গুড। এরপর একটা সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি। ইন্ডিকা কে রচনা করেন? সে মেগাস্থিনিস। মেগাস্থিনিস। মেগাস্থিনিস, এই তো অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড, মেগাস্থিনিস। হচ্ছে, বলা যাবে এই মেগাস্থিনিস থেকে কোন ভারতীয়, প্রাচীন ভারতীয় সম্রাটের বিবরণ পাওয়া যায়? চন্দ্রগুপ্ত মৌর্য। ভেরি গুড, পারফেক্ট, চন্দ্রগুপ্ত মৌর্য। লিখে রাখতে পারো, চন্দ্রগুপ্ত মৌর্য। হচ্ছে, চলো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? সে স্যার পাটলিপুত্র। পাটালিপুত্র, অর্থাৎ বর্তমান পাটনা। চলো, নেক্সট কোশ্চেন। জিনসেম কি? দেখি কে বলতে পারে, দারুণ জিকের প্রশ্ন। জিনসেম কি? অসমবাসীর একটা বেশ, বেশ বলতে পোশাক, ওকে। মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় বেশ, মিজো রমণীদের উপজাতীয় বেশ, মণিপুরীয় স্ত্রীলোকদের উপজাতীয় বেশ। খুব ভালো প্রশ্ন, বলতে পারবে? দেখো, অ্যান্সার হবে মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় বেশ। খুব ভালো প্রশ্ন। এগুলো কিন্তু পুরো একদম যতটা চর্চা করতে পারবে, তাই এই জিকের তো কোনো শেষ নেই, কোনো মানে, মানে জিকে এমন একটা জিনিস যেটা তুমি খুব পড়লেও বলতে পারো না পারবো বলে। ওই জন্য আমি প্রত্যেক ক্ষেত্রে বলি যে ম্যাথ এমন একটা জিনিস যেটা তোমরা আয়ত্ত করতে পারবে, ম্যাথ শেখালে সেই টপিক থেকে করতে পারবে। জিকে আননোন মানে গোটাটাই আননোন, ওকে। পরের প্রশ্ন দেখো, ডাইরেক্ট সংবিধান থেকে প্রশ্ন আসছে। সংবিধানের 25 নম্বর ধারায় কি বলা আছে? একদম ডাইরেক্ট প্রশ্ন। সংবিধানের 25 নম্বর ধারায় কি বলা আছে? সে ধর্মীয় অধিকার। ধর্মীয় অধিকার, একদমই তাই, ধর্মীয় অধিকার। স্যার এই সংবিধানটা একটু আমার একটু দুর্বল আছে, একটু ওটাতে দুর্বল তো, ওটাকে টোটাল ফ্রেমওয়ার্কস থেকে আরম্ভ করে পর আমি বলবো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি ক্লাস বলবো। হবে এটা ক্লাস অবশ্যই করাবো। ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেন দেখে নাও, একদম কেমিস্ট্রি, কোর কেমিস্ট্রি কোশ্চেন। দেবাশিস বলো, কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? ভালো স্যার কোশ্চেন। অ্যান্টিমনি। অ্যান্টিমনি। উভধর্মী অক্সাইড গঠন করছে কে? বিসমাথ, অ্যান্টিমনি, ফসফরাস, সোডিয়াম। অপশন 2 অ্যান্টিমনি। অ্যান্টিমনি হবে। অ্যান্টিমনি হবে, ঠিক আছে। চল, ব্যোমকেশ বক্সীর স্রষ্টা হলেন, প্রত্যেকে জানো, অরবিন্দ। শরদিন্দু। কেন এত থমকে থমকে বলছো কেন? বলা উচিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সুন্দর। নেক্সট প্রশ্ন দেখো, আগে কোশ্চেনটা পড়ো, কোশ্চেনটা টাফ টপিক, কোশ্চেনটা কঠিন টপিক, ভালো করে পড়ো আগে। গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না এবং লঘু সিলভার নাইট্রেটের দ্রবণে দইয়ের মতো সাদা অধক্ষেপ উৎপন্ন করে। এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়। তাহলে অ্যাসিডটা কি? ঠিক আছে, আবার একবার বলছি, গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না কিন্তু লঘু অবস্থায় সিলভার নাইট্রেট একটি দ্রবণের সহযোগে দইয়ের মতো সাদা অধক্ষেপ উৎপন্ন করে। এই অধক্ষেপ অ্যামোনিয়া দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে দ্রাব্য নয়। তাহলে অ্যাসিডটি কি? নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। কি হবে? স্যার HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, পারফেক্ট অ্যান্সার, হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো, এই কোশ্চেনগুলো খুব একটা মানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায়
বা ডাব্লিউবিতে আসা সম্ভবই নয়, আসবেই না। আসবে কোন কোন পরীক্ষায়? রেলের পরীক্ষায়, যেখানে সায়েন্সের ওপর ওয়েটেজ বেশি, সেখানে কিন্তু এই কেমিস্ট্রির টপিকগুলো আমাদের ভালো করে পড়তেই হবে। আর তোমরা 9 কি 10 আমার খেয়াল নেই, সেখানে HCl, স্যার H2SO4, এই 9-এ আছে। 9-এ আছে, হ্যাঁ তুমি 9-এ আছে। পড়াও, তোমার খেয়াল আছে। অ্যামোনিয়া, নাইট্রোজেন, এই ব্যাপারগুলো প্রত্যেকটা যৌগ মানে নিয়ে সেখানে ডিটেলসে আলোচনা করা আছে। আর রেলের পরীক্ষা দিতে হলে 9-10-এর ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বইকে গুলে খেতে হবে, ঠিক আছে? পিএসসি বিজনেস বা ডাব্লিউবির ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয়। চল নেক্সট কোশ্চেন দেখে নাও, এটা খুব কমন প্রশ্ন, প্রচুর আসে। বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন বা করেছিলেন? স্যার 563 খ্রিস্টপূর্বাব্দে। কি হবে? স্যার 563। 563, একদমই তাই, 563, সুন্দর। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে NEFA নামে পরিচিত ছিল? অরুণাচল প্রদেশ। কোনটি ছিল NEFA? অরুণাচল প্রদেশ। আর কেউ? আর হ্যাঁ কেউ? স্যার অরুণাচল প্রদেশ। একদমই তাই, পারফেক্ট অ্যান্সার অপশন 4, অরুণাচল প্রদেশ। ঠিক আছে, ভালো করে শুনবে যে এই যে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার অ্যাসোসিয়েশন, যাকে বাংলায় বলি আমরা উত্তর পূর্ব সীমান্ত সংস্থা, এটা কিন্তু ব্রিটিশদের তৈরি করা, ঠিক আছে? এখানে 1972 সাল পর্যন্ত NEFA ছিল, একদম চীনের সঙ্গে যদি সীমানা বন্টন করছিল। তারপরে অরুণাচল প্রদেশ নাম হয়, ওকে, অরুণাচল প্রদেশ নাম হয়। তা 1974 সালে এর রাজধানী ইটানগরে স্থাপিত হয়, ঠিক আছে? চল নেক্সট দেখে নাও, ভালো কোশ্চেন। সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও আভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? কোন কোন ধারা? কোন ধারা? কঠিন কোশ্চেন। 355, 355, 355, তবে স্পেসিফাই করে বলতে হলে 355, 355, 355। এর মধ্যে আরো যদি আমরা স্পেসিফাই করে বলি যে ভাগ 18, ওর মধ্যে ভাগ মানে 18 পার্টে আরো ডিটেলসে এই নিয়ে আলোচনা করা আছে, ঠিক আছে? হ্যাঁ কি না? এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, অরণ্যের অধিকার কার রচনা? এটা পারা উচিত। অরণ্যের অধিকার কার রচনা? শুনতে পেলাম না, কি হবে? এটা হচ্ছে একটা মানে 1977 সালে প্রকাশ হয়, যেটা মহাশ্বেতা দেবীর রচনা, মহাশ্বেতা দেবী। এটা কিন্তু কোশ্চেন আসে, আর সহজ কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দেখে নাও, দেখে নাও, এটা কিন্তু আমি দিল্লি সুলতানি ক্লাসে কয়েকদিন আগেই লিখিয়েছি, যারা ক্লাস নেই তারা কিন্তু পারবে না। কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? বলা যাবে? কেউ বললে কি আনসার বললে বলো, ঠিক করে বলো। স্যার বলবন। গিয়াসউদ্দিন বলবন, পারফেক্ট, গিয়াসউদ্দিন বলবন, সুন্দর সুন্দর। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নোক্ত বস্তুগুলিতে কোনটিতে আচ্ছা অক্সিজেন নেই? এটা একটু অক্সিজেন কথাটা অ্যাড করা প্রয়োজন। কোনটিতে অক্সিজেন নেই? কোনটিতে অক্সিজেন নেই? দেবাশিস পারা যাবে? বক্সাইট, ক্রায়োলাইট, ডলোমাইট, এপসাম লবণ, কোনটিতে নেই? পড়া উদ্ভব ডলোমাইট না, ক্রায়োলাইটে নেই, ক্রায়োলাইটে নেই। ক্রায়োলাইটের ফর্মুলা কি? ক্রায়োলাইটের ফর্মুলাটা হচ্ছে, আমার খেয়াল পড়ছে না, হ্যাঁ মনে পড়েছে, Na3 AlF4, মনে পড়েছে, F4 না F6 কে ডাউট রয়ে গেল, F4, হ্যাঁ Na3AlF4, এটা হচ্ছে ক্রায়োলাইট। এখানে কিন্তু কোনো অক্সিজেন নেই, ওকে? চল চল নেক্সট। শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসাবে 56তম ন্যাশনাল অ্যাওয়ার্ড কে জয় করেছিলেন? দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, এটা 1.5 বছর পুরনো হয়ে গেছে, এটা এই মুহূর্তে করার প্রয়োজন নেই। তবে এই কোন অ্যাওয়ার্ডকে জয় করে এটা ইম্পর্টেন্ট, তো তখনের জন্য মানে এটা কি অ্যান্সার হবে? শ্রেয়া ঘোষাল। স্কিপ করে বেরিয়ে চলো, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো আসে বলেছে জেনে রাখো। কোন রাশিটি একটি এককবিহীন রাশি? সহজ কোশ্চেন,
স্যার প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক। যখন দুটো রাশি পরস্পরের অনুপাত হয় তখন তার কোনো একক থাকে না, যার অ্যান্সার হচ্ছে প্রতিসরাঙ্ক। সুন্দর, এইটা দারুণ কোশ্চেন। রেকটিফাইড স্পিরিট হলো কাদের মিশ্রণ? তাড়াতাড়ি, স্যার রেকটিফাইড স্পিরিট কাদের পড়ছে? প্লাস 5% জল। আর কেউ, আর কেউ কি মনে হয়? দেবাশিস, জয়শ্রী, বলো বলো কি মনে হয়? একদমই তাই, 95% ইথানল, 5% জল, রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে, অসুবিধা নেই। চলো নেক্সট। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু কি? ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার বিষয়বস্তু কি? সাম্যের অধিকার। কিসের অধিকার? বুঝতে পারলাম না, শুনতে পেলাম না, দুজনে বললে। অধিকার। স্বাধীনতার অধিকার, 4 নম্বর। 19 নম্বর ধারা, 19 নম্বর ধারায় কি বলা হচ্ছে? 19 নম্বর ধারা। স্যার অপশন 4 স্বাধীনতার অধিকার। আচ্ছা, জয়শ্রী কি বলছিলে? জয়শ্রী কি বলছিলে? দেখো এগুলো না স্যার আমি ভুল বলেছি, 14 থেকে 18টা সাম্যের অধিকার। 14 থেকে 18 সাম্য, তারপরে হচ্ছে স্বাধীনতার অধিকার, অপশন 4। সুন্দর সুন্দর, এটা মোটামুটি মনে আছে। যাই হোক, চলো। আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নম্বর ধারায় বর্ণিত, এটা প্রথম কত সালে জারি করা হয়েছিল ভারতবর্ষ জুড়ে? স্যার একবারও হয়নি এখনো। কতবার, কতবার করা হয়েছিল বলা যাবে? ভালো কোশ্চেন কিন্তু, কতবার করা হয়েছিল আর্থিক আর্থিক অধিকার? স্যার আর্থিক একবার হয়নি। ভেবে 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 বলবে। আমাদের কিন্তু এ দিয়ে কোশ্চেন আসে, মানে কোন কোন জরুরি অবস্থা দিয়ে কোশ্চেন আসে, জরুরি অবস্থার ধারণা কোথা থেকে নেওয়া, এটাও ইম্পর্টেন্ট। জরুরি অবস্থার কি ব্যাপার, এগুলো কিন্তু ভালো প্রশ্ন। এই জরুরি অবস্থার টপিকটা আমি আলাদা করে যখন কনস্টিটিউশন পড়াবো তখন ডিটেলসে আলোচনা করব বটে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি মনে হয়? দেবাশিস কোনো আইডিয়া আছে? আমি পড়াবো, চিন্তা নেই, আমি হচ্ছে কনস্টিটিউশন আমি ভালো বলেই ডিসকাস করব। তো তোমাদের কি মনে হচ্ছে যে কোথায়? স্যার আর্থিকটা তো এখন একবার হয়নি। আর্থিক কিন্তু এখনো একবারও হয়নি। আমাদের হচ্ছে এমনি যদি বলি জরুরি অবস্থা কতবার, তখন কি বলবো? স্যার 3 বার হয়েছিল। 3 বার। কত সাল? 1962 সাল, 1971 সাল, 1975 সাল। 62, 71, 75। 62 সালের প্রেক্ষাপট, 62 সালে প্রধানমন্ত্রী কে ছিল? স্যার জওহরলাল জওহরলাল নেহরু। নেহরু। এটা এই এই সময় প্রেক্ষাপট কি ছিল? স্যার প্রেক্ষাপট চীনের ভারত সঙ্গে চীন যুদ্ধ। 71 প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী। ওই সময় প্রেক্ষাপট কি? ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করা, হ্যাঁ কি না? আর 75 সালের প্রেক্ষাপটটা সব থেকে সমালোচিত, সেখানে ইন্দিরা গান্ধীর নাম জড়িত। সেই তার প্রেক্ষাপট কি ছিল? স্যার পাঞ্জাবের শিখদের সঙ্গে অভ্যন্তরীণ যুদ্ধ। আভ্যন্তরীণ যুদ্ধ। এই আভ্যন্তরীণ জরুরি অবস্থা, এটা কিন্তু মানে একটা সমালোচনার ব্যাপার বা ডিবেটেবল ইস্যু। তবে একটা যদি প্রশ্ন করা হয় যে আর্থিক সংকট, এরকম কোনো ব্যাপার কি ভারতে কখনো সংঘটিত হয়েছিল? আর্থিক সংকট? স্যার 1992 সালে একবার ভেরি গুড, হয়েছিল। পারফেক্ট। 1991, 92 ওই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি স্যার নরসিমা রাও। সেই সময় কিন্তু মনমোহন সিং এর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই সংকট থেকে উত্তরণের জন্য। ওকে, তবে ওই সময় তো কিছুটা আলোচনা হয়েছিল আর্থিক জরুরি অবস্থা, বাট সেটা ঘোষণা করতে হয়নি, খেয়াল রেখো। চলো নেক্সট কোশ্চেন। বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা হয়ে এসছে? আমার ক্লাস হয়ে এসছে, বলো কার রচনা? লিখে রাখো, জন লেনন। জন লেনন, ব্রিটিশ সুরকার জন লেনন। ঠিক আছে, নেক্সট দেখো, জগদ্দল কি? কে বলতে পারে? অপশন ওয়াইজ আনসার করবে। স্যার একটি পুরনো ফোর্ড গাড়ি। জগদ্দল কি? পুরনো ফোর্ড গাড়ি। পুরনো ফোর্ড গাড়ি,
পারফেক্ট, একটি পুরনো ফোর্ড গাড়ি। ঠিক আছে, মনে থাকে যেন, পুরনো ফোর্ড গাড়ি। চলো নেক্সট। ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সহজ কোশ্চেন, বলা উচিত। কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। হ্যাঁ কিনা? এই কুতুবুদ্দিনের আইবকের হাত ধরেই ভারতবর্ষে কি হয়েছিল, যে সুলতানি যুগের সূচনা হয়। তবে প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। ইলতুৎমিশ, খুব সুন্দর। চলো ভূগোলের প্রশ্ন। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে কি বলে? স্যার রেগুর মৃত্তিকা। রেগুর রেগুন মৃত্তিকা। রেগুর মৃত্তিকা। দেখো এটা কিন্তু মৃত্তিকার ক্লাসে আলোচনা করা ছিল, রেগুর মৃত্তিকা। নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয় সৃষ্টি করা হয়েছে কোন নদীর উপরে? কৃষ্ণা। কৃষ্ণা। কোথায়? একদমই তাই, কৃষ্ণা। এবার যদি বলা হয় কোন রাজ্য, তখন কি বলবে? অন্ধ্রপ্রদেশ। দুটো রাজ্যের উপর ভিত্তি করে, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর একটা তেলেঙ্গানা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কেমিস্ট্রির কোশ্চেন, তবে পারা উচিত। কোন পদার্থের পারমাণবিক ক্রমাঙ্ক বা সংখ্যা 15, তার সর্বোচ্চ এককের ইলেকট্রন সংখ্যা কত হবে? 5 স্যার। কত হবে? 5। 5। একদমই তাই। দেখো ভালো করে শোনো, কি নিয়ম কি, যে 2 প্লাস 8 প্লাস 5। চলো আজকে শেষ প্রশ্ন। কোন যৌগটি জলে বেশি দ্রবণীয়? দেখো কোন যৌগটি জলে বেশি দ্রবণীয়? স্যার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো একটা জিনিস বলে রাখা দরকার, এখানে প্রত্যেকটা অক্সাইড তো, এখানে জিনিস মনে রাখা দরকার, যারা পর্যায় সারণী জানো তারাই বলতে পারবে। ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, এগুলোর মধ্যে একটা সিমিলারিটিস আছে। কি সিমিলারিটিস? এগুলোর মধ্যে একটা সিমিলারিটিস আছে। এরা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। ক্ষারীয় মৃত্তিকা মৌল বা মানে সেকেন্ড গ্রুপের এলিমেন্ট, গ্রুপ 2 তে অবস্থান করে, তাই তো? গ্রুপ 2 তে অবস্থান করে। তাহলে গ্রুপ 2 তে সব থেকে ওপরে কে অবস্থান করছে? বেরিলিয়াম। বেরিলিয়ামের পর কে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, তারপর রেডিয়াম। রেডিয়াম তেজস্ক্রিয়। মোটামুটি এটা অবস্থান, যখন আমি পড়াবো পর্যায় সারণী তখন ডিসকাস হবে। এবার আমাদের পর্যায় সারণী বলার মানে কারণটা কি, পর্যায় সারণীতে কি, পর্যায় সারণী কিন্তু অনেক কিছু গ্রুপ ভিত্তিক বা পর্যায় ভিত্তিক অনেক কিছু তথ্য আমাদেরকে দিয়ে দেয়। তাহলে এটা মনে রাখা উচিত, এটা তথ্যটা আমরা তথ্য হিসেবে তো লিখবো, আমরা অতটা কেন ঘটছে সেটা জানার জন্য মানে কেমিস্ট্রি অতটা গভীর ঢোকার দরকার নেই, তবে কি ঘটছে এটা কম্পিটিটিভে ইম্পর্টেন্ট। তাহলে কোনো গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে সেই ধাতুগুলির হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কি হয়? দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি কোনটা হবে? রেডিয়ামের ক্ষেত্রে হওয়া উচিত, তবে রেডিয়ামের হাইড্রোক্সাইড লক্ষ্য করা যায় না। বেরিলিয়াম হাইড্রোক্সাইড সব থেকে বেশি জলে দ্রবণীয়। অ্যান্সার কি? অপশান 4। বোঝা গেছে? সব থেকে কম হলে বেরিলিয়াম হতো, আর সব থেকে বেশি হলে বেরিয়াম হয়। ঠিক আছে, যদি বলা হতো সব থেকে কম দ্রবণীয় কোনটাই এই অপশানের মধ্যে, তখন হতো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেছে? হ্যাঁ কি না? এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভালো করে দেখো, এই টাইপের কোশ্চেন প্রচুর আসতে লক্ষ্য করা যায়। দেখো মোটামুটি আইডিয়া পেলে কিরকম ধরনের কোশ্চেন আসে, এগুলো একটু খেয়াল রাখো। জিকেটা নিজেরা মোটামুটি স্ট্যাটিক জিকে পার্টটা একটু নিজেরা চর্চা করো। বুকস অ্যান্ড অথার, অটোবায়োগ্রাফি, এই টপিকগুলো ডাউনলোড করো, যে কোনো সাইট থেকে ডাউনলোড করে খাতা নোট ডাউন করে ক্লাস করো, মানে দেখবে নিজেদের ইমপ্রুভ হবে। আর আমি প্রতি সপ্তাহে একটা করে এরকম জিকের প্র্যাকটিসে ডিসকাস করবো, এতে ভেরিয়াস টাইপের কোশ্চেনগুলো কিন্তু আলোচনা হবে। ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই। আগামীকাল অন্য টপিকের একটা ক্লাস নেব। ঠিক আছে স্যার? ইংলিশটা কবে হবে স্যার? ইংলিশটা রোববার নেব। ঠিক আছে, রোববার সাবজেক্ট ভাই এগ্রিমেন্টের পরে ভার্ব বা প্রিপোজিশন কিছু একটা স্টার্ট করব। ওকে, চলো আজকে তাহলে এতটাই।